ডিএম সাহেবের পদক্ষেপে একটি বিবাহ অনুষ্ঠান হয়ে উঠল জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত মোড়। সেখানে তার বিচ্ছিন্ন স্ত্রী রান্নার পাত্র ধুয়ে ফেলছিলেন। তারপর যা ঘটে উঠল তা মানুষের অন্তরকে কাঁপিয়ে দিয়ে গেল। বন্ধুরা, মধ্যপ্রদেশের একটি ছোট্ট গ্রাম নন্দনপুর থেকে এই কাহিনী শুরু হয়, যেখানে সকালের বাতাসে মাটির সুবাস মিশে যায়, কাঁচা পথে সাইকেলের ঘণ্টির ধ্বনি শোনা যায়, এবং মানুষজনের জীবনযাত্রা বাইরে থেকে যতটা সরল মনে হয়, কিন্তু অভ্যন্তরে তা যন্ত্রণা, লড়াই এবং অপূর্ণ আকাঙ্ক্ষায় পরিপূর্ণ থাকে। এই গ্রামের শেষ সীমানায় একটি প্রাচীন বাসস্থান ছিল, যার দেওয়ালে স্থানে স্থানে ফাটল ধরেছে এবং ছাদ থেকে বর্ষার সময় জল গড়িয়ে পড়ে। এই বাসভবনে এককালে শালিনী তার সবচেয়ে মধুর স্বপ্ন দেখেছিলেন, সেই শালিনী যিনি আজ গ্রামের বড় বড় অনুষ্ঠানে পাত্র পরিষ্কারের কাজ করেন। কিন্তু একসময় এই শালিনী গ্রামের সবচেয়ে শিক্ষিত এবং বুদ্ধিমতী কন্যা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। শালিনীর শৈশবকাল সংঘর্ষে অতিবাহিত হয়েছিল। বাবা একজন সাধারণ চাষী ছিলেন, মা গৃহকর্মী, কিন্তু দুজনেই তাদের কন্যাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি করেননি। শালিনী শিক্ষায় ধারালো ছিলেন, বইয়ের সাথে তার একটি বিশেষ আকর্ষণ ছিল। গ্রামের কন্যারা যেখানে পুতুল এবং দোলায় সুখী হয়ে থাকত, সেখানে শালিনী খবরের পত্রিকার পৃষ্ঠায় ছাপা বিশ্বকে বোঝার প্রচেষ্টা করতেন। তাকে প্রশাসকদের কাহিনী আকৃষ্ট করত, বিশেষত জেলা প্রশাসকের মতো পদ তাকে কোনো স্বপ্নের চেয়ে কম মনে হতো না। এবং সম্ভবত এই কারণেই যখন তার জীবনে অভিজিৎ এলেন, তখন শালিনী তাকে শুধু একজন ব্যক্তি নয়, বরং তার স্বপ্নের সঙ্গী বলে মনে করলেন। অভিজিৎ সেই গ্রামেরই যুবক ছিলেন, মধ্যবিত্ত পরিবারের সাথে যোগসূত্র ছিল, কিন্তু শিক্ষায় খুব চতুর। তার অভ্যন্তরে কিছু অর্জন করে দেখানোর জ্বালা ছিল। দুজনের সাক্ষাৎ কলেজে ঘটেছিল। ধীরে ধীরে কথোপকথন বৃদ্ধি পেল, স্বপ্ন ভাগ করা হল, এবং তারপর তা প্রেমে রূপান্তরিত হল। অভিজিৎ প্রায়শই বলতেন যে তিনি একদিন বড় প্রশাসক হবেন, ডিএম হবেন, এবং শালিনী তার চোখে সেই স্বপ্নের সত্যতা দেখে নিতেন। তিনি তার নিজস্ব অংশের অনেক স্বপ্নকে অভিজিতের স্বপ্নে মিশিয়ে দিয়েছিলেন। বিবাহ হল। তখন গ্রামে বড় ধুমধাম ছিল না, কিন্তু হৃদয়ে আশা প্রচুর ছিল। শালিনী ভেবেছিলেন যে তিনি অভিজিতের সংঘর্ষে তার সবচেয়ে দৃঢ় সহযোগী হবেন, এবং তিনি হয়েছিলেনও। যখন অভিজিৎ সিভিল সার্ভিসের প্রস্তুতিতে নিযুক্ত হলেন, তখন বাড়ির সব দায়িত্ব শালিনী সামলালেন। অনেকবার তার অলংকার বিক্রয় করেছেন, অনেকবার ক্ষুধার্ত ছিলেন, কিন্তু অভিজিৎকে কখনও ইঙ্গিত পর্যন্ত দিতেননি। অভিজিৎ পড়াশোনা চালিয়ে গেলেন, অগ্রসর হতে থাকলেন, এবং অবশেষে সেই দিন এলো যখন তার নির্বাচন ঘটল। সমগ্র গ্রামে উৎসব ছিল, ঢাক বাজল, মিষ্টি বিতরণ হল, শালিনীর চোখে আনন্দের অশ্রু ছিল। কিন্তু সম্ভবত সেখান থেকেই তাদের জীবনের দিক পরিবর্তিত হতে শুরু হয়েছিল। যত যত অভিজিতের পদ উন্নয়ন লাভ করতে থাকল, তত তত তার অভ্যন্তরীণ ব্যক্তিত্ব পরিবর্তিত হতে লাগল। তার ভাষা, তার আচরণ, তার চিন্তাধারা, সবকিছু। শালিনী এখন তাকে ছোট মনে করতে লাগলেন, সাধারণ মনে করতে লাগলেন। প্রশাসকদের সমাবেশে শালিনী নিজেকে অযোগ্য মনে করতে লাগলেন, এবং অভিজিতও তাকে সেখানে নিয়ে যেতে সংকোচ অনুভব করতে লাগলেন। নিন্দা শুরু হল, নীরবতা বৃদ্ধি পেল, এবং তারপর একদিন অভিজিৎ স্পষ্ট ভাষায় বললেন যে এখন তিনি এই সম্পর্কে শ্বাসরুদ্ধ অনুভূতি করছেন। শালিনীর পায়ের নিচে ভূমি সরে গেল। যে ব্যক্তির জন্য তিনি সবকিছু ত্যাগ করেছিলেন, সেই আজ তাকে বোঝা মনে করছেন। বিচ্ছেদের কথা এলো, গ্রামে অপযশ হল, লোকজন ফিসফিসানি শুরু করতে লাগল। কিন্তু অভিজিতের জন্য এটা শুধু একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া ছিল, আর শালিনীর জন্য সমগ্র জীবনের ধ্বংস। বিচ্ছেদের পর শালিনী না বাসস্থান পেলেন, না সহায়তা। তিনি আবার সেই প্রাচীন বাসভবনে ফিরে এলেন। মা বাবা তখন এই পৃথিবীতে ছিলেন না। পেট চালানোর জন্য তিনি গ্রামে অনুষ্ঠিত বিবাহ অনুষ্ঠানে কাজ করা শুরু করলেন। পাত্র পরিষ্কার, খাদ্য পরিবেশন, ঝাড়ু দেওয়া, এবং নিয়তির সবচেয়ে নিষ্ঠুর পরিহাস এটা যে অভিজিৎকে তিনি কখনো তার হাতে খাদ্য খাইয়েছেন, সেই আজ জেলার ডিএম হয়েছেন, এবং সেই ডিএমের উপস্থিতিতে সেই তার সামনে শালিনী মাথা নত করে পাত্র পরিষ্কার করছেন। এবং তাকে এটা অনুমানও ছিল না যে খুব শীঘ্রই নিয়তি দুজনকে একই মণ্ডপের নিচে মুখোমুখি করে দেবে, যেখানে না শুধু অতীত সংঘর্ষ করবে, বরং সত্যতা, অনুতাপ এবং ন্যায়ও নিজ নিজ স্থান দাবি করবে। নন্দনপুর গ্রামে সেই দিন কিছু অসাধারণ উত্তেজনা ছিল। গ্রামের সবচেয়ে বড় চাষির কন্যার বিবাহ ছিল, এবং সমগ্র এলাকার প্রভাবশালী ব্যক্তিরা আমন্ত্রিত হয়েছিল। রঙিন আলোকসজ্জায় সজ্জিত স্কুলের মাঠ, বড় বড় তাঁবু, রাঁধুনিদের শাড়ি এবং দূর পর্যন্ত বিস্তৃত সুবাস। গ্রামবাসী গর্ব করে বলছিল যে আজ জেলার ডিএম সাহেব নিজে বিবাহে আসবেন। শালিনীকে এই কথায় কোনো পার্থক্য পড়ত না। তার জন্য তো এটাও একটি সাধারণ কাজের দিন ছিল। সকাল থেকেই তিনি তার প্রাচীন শাড়ি পরেছেন, চুলগুলো তড়িঘড়ি বেঁধেছেন, এবং পাত্র হওয়া নারীদের শাড়িতে দাঁড়িয়েছেন। হাতে ফোসকা ছিল, কিন্তু মুখে কোনো ভাঁজ ছিল না,
যেন নিয়তির সাথে যুদ্ধ তিনি অনেক আগেই ছাড়িয়ে দিয়েছেন। দুপুর ঢলে ঢলে অকস্মাৎ পুলিশের যান গ্রামে প্রবেশ করল। সাইরেনের ধ্বনি থেকে শিশুরা দৌড়ে পড়ল, লোকজন সংযত হয়ে গেল, এবং তারপর সেই কাফিলা তাঁবুর সামনে থামল। নীল আলো জ্বলল, এবং কালো যান থেকে নামতেই সবার দৃষ্টি একই ব্যক্তির উপর আবদ্ধ হয়ে গেল। অভিজিৎ, জেলার ডিএম, স্থির পদক্ষেপে, সাদা কুর্তা পায়জামা, কাঁধে দায়িত্বের ভার এবং মুখে সেই স্থিরতা যা ক্ষমতার সাথে আসে। লোকজন ঝুঁকে ঝুঁকে অভিবাদন করতে লাগল, কেউ হাত জোড়া করছে, কেউ পথ পরিষ্কার করছে। শালিনী সেই সময় পিছনের দিকে বসে বড় পাত্রে জমে থাকা ডালের পাত্র পরিষ্কার করছিলেন। তাকে জানা ছিল না যে ব্যক্তির নামে আজ সমগ্র গ্রাম কাঁপছে সেই কয়েক পায়ের দূরত্বে দাঁড়িয়ে আছে। তখন একজন পরিবেশক আওয়াজ দিল এবং শালিনী মাথা তুললেন, এবং সেই মুহূর্তে তার দৃষ্টি অভিজিতের উপর পড়ল। সময় যেন স্থির হয়ে গেল। হাতে ধরা ইস্পাতের পাত্র মাটিতে পড়তে পড়তে রক্ষা পেল। হৃদয় এত জোরে ধড়কাতে লাগল যে তাকে মনে হলো সবাই শুনবে। চোখের সামনে সেই মুখ ছিল যাকে তিনি কখনো রাত্রি জাগরণ করে স্বপ্নে দেখেছেন, কিন্তু এখন সেই মুখে অপরিচিত ভাগ ছিল। সেই দিকে অভিজিৎ যেই খাদ্যের দিকে অগ্রসর হলেন, তার দৃষ্টিও অকস্মাৎ সেই নারীর উপর পড়ল যিনি মাথা নত করে পাত্র ধুচ্ছেন। কয়েক মুহূর্তের জন্য তাকে বিশ্বাস হল না। তিনি দুবার দেখলেন সেই চোখ, সেই মুখ, শুধু এখন তার উপর ক্লান্তি এবং ভাঙনের স্তর চড়েছে। শালিনী তার বিচ্ছিন্ন স্ত্রী, তার অতীত, তার সবচেয়ে বড় ত্যাগ। অভিজিতের গলা শুকিয়ে গেল। চারপাশে ধ্বনিগুলো অস্পষ্ট হতে লাগল। প্রশাসক এবং নেতাদের কথা তাকে শোনা যাওয়া বন্ধ হয়ে গেল। তাকে স্মরণ হতে লাগল যে কিভাবে কখনো এই হাত তার জন্য চা প্রস্তুত করত, কিভাবে এই নারী তার প্রত্যেক ব্যর্থ প্রচেষ্টার পর বলত একদিন অবশ্যই হবে, এবং আজ সেই নারী তার সামনে পাত্র পরিষ্কার করছেন। অভিজিতের অভ্যন্তরে কোথাও কিছু ভেঙে গেল, কিন্তু তিনি নিজেকে সংযত করলেন। ডিএম ছিলেন, সবাই দেখছিল। তিনি দৃষ্টি ফিরিয়ে নিলেন এবং খাদ্যের দিকে অগ্রসর হলেন। কিন্তু শালিনীর হৃদয়ে সেই মুহূর্তে যেন দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ যা তাকে দেখে আবারও কম্পিত হয়ে উঠল, এবং দ্বিতীয় যা নিজেকে প্রশ্ন করছিল যে এটা কি তার অধিকার ছিল, কি এই দিনের জন্য তিনি সবকিছু হারিয়েছেন। এবং যখন অভিজিৎ খাদ্য পরিবেশনের সারিতে দাঁড়িয়ে প্রথম গ্রাস তুললেন, সেই মুহূর্তে শালিনী মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি দুর্বল হবেন না, চাই সামনে তার সমগ্র অতিথি কেননা দাঁড়িয়ে থাকুক। কিন্তু নিয়তিকে সম্ভবত কিছু অন্যই মঞ্জুর ছিল, কারণ এই সাক্ষাৎ এখানে সমাপ্ত হবে না, বরং এখান থেকে শুরু হবে সেই ঝড় যা সমগ্র গ্রাম, সমগ্র জেলা এবং নিজের অভিজিতের জীবনের ভিত্তি কম্পিত করে দেবে। বিবাহের পরিবেশ বাইরে থেকে যত আনন্দে পরিপূর্ণ দেখাচ্ছিল, অভ্যন্তরে ততই চাপে ভর্তি হয়ে গেছে। শালিনীর হাত পাত্রে চলছে, কিন্তু তার মন সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। প্রত্যেক চামচের খটখট তাকে অভিজিতের উপস্থিতির অনুভূতি করাচ্ছে। তিনি জানতেন যে ডিএম সাহেব সেই কয়েক দূরত্বে, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে মাথা নত করে রেখেছেন, যেন চোখ তুললে বছরের যন্ত্রণা ছড়িয়ে পড়বে। তখন অকস্মাৎ খাদ্য পরিবেশনের সময় একটা ছোট দুর্ঘটনা ঘটল। একজন পরিবেশকের হাত থেকে ডালের পাত্র পিছলে গেল, এবং ফুটন্ত ডালের কিছু ছিটা পাশে দাঁড়ানো অভিজিতের জুতো এবং পায়জামায় পড়ল। সমগ্র তাঁবুতে নীরবতা বিস্তৃত হয়ে গেল। লোকজন ভীত হয়ে গেল, কারো সাহস হচ্ছে না কথা বলার। ডিএম সাহেবের পোশাক নোংরা হয়ে গেছে, আয়োজকের মুখের রং উড়ে গেল। তখন শালিনী বিনা চিন্তায় অগ্রসর হলেন, যেন অভ্যেস, যেন বছর ধরে সেবা করা তার স্বভাব হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ একটা ভেজা কাপড় তুললেন এবং ঝুঁকে অভিজিতের জুতো পরিষ্কার করতে লাগলেন। সেই মুহূর্তে অভিজিৎ যেন পাথর হয়ে গেলেন। তাকে অনুভব হল যে এটা সেই নারী যার পায়ে তিনি কখনো স্পর্শ করে আশীর্বাদ নিয়েছেন, এবং আজ সেই তার জুতো পরিষ্কার করছেন। অভিজিৎ অকস্মাৎ ধ্বনিতে বললেন, ছেড়ে দিন। কিন্তু তার ধ্বনিতে সেই কঠোরতা ছিল না, বরং দমিত যন্ত্রণা ছিল। শালিনী মাথা তুললেন এবং প্রথমবার দুজনের চোখ সরাসরি মিলল। চারপাশে শত শত লোক ছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের মনে হল যেন সমগ্র বিশ্ব অদৃশ্য হয়ে গেছে। শালিনীর চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু একটা গভীর ক্লান্তি ছিল, যেন তিনি এখন কারো থেকে কোনো আশা রাখেন না। এবং অভিজিতের চোখে প্রথমবার ভয় এবং অনুতাপ একসঙ্গে ঝলকাচ্ছে। তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু শব্দ সঙ্গ দিচ্ছে না। তখন আয়োজক ভয়ে ক্ষমা প্রার্থনা করতে লাগল, কিন্তু অভিজিৎ হাত তুলে তাকে থামালেন। তিনি সবাইকে অবাক করে বললেন যে কোনো ত্রুটি হয়নি,
এবং তারপর অকস্মাৎ তার দৃষ্টি আবার শালিনীর উপর আবদ্ধ হয়ে গেল। তিনি ধীর ধ্বনিতে বললেন, আপনি ঠিক আছেন? এই প্রশ্ন সাধারণ ছিল, কিন্তু শালিনীর হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। এত বছর পর, এত যন্ত্রণার পর আজ তিনি তাকে জিজ্ঞাসা করছেন যে তিনি ঠিক আছেন কিনা। শালিনী কোনো উত্তর দিলেন না, শুধু কাপড় সেখানে রেখে পিছিয়ে গেলেন। তার চোখ ভরে এসেছিল, কিন্তু তিনি অশ্রু পড়তে দিলেন না, কারণ তিনি শিখে নিয়েছেন যে বিশ্ব অশ্রু থেকে নয়, বাধ্যতা থেকে চলে। অভিজিৎ সেখানে দাঁড়িয়ে তাকে যেতে দেখতে থাকলেন। তার আভ্যন্তরীণ প্রশাসক প্রথমবার পরাজিত হচ্ছে এবং মানুষ জাগরিত হওয়ার প্রচেষ্টা করছে। তাকে অনুভব হল যে তিনি শুধু একটা স্ত্রী ত্যাগ করেননি, তিনি তার আত্মার সবচেয়ে পরিষ্কার অংশ হারিয়েছেন। এবং যেই শালিনী তাঁবুর পিছনে পাত্রের সারিতে হারিয়ে গেলেন, অভিজিতের মনে একটা সিদ্ধান্ত জন্ম নিল। এমন সিদ্ধান্ত যা না শুধু তার ছবিকে বিপদে ফেলতে পারে, বরং তার সমগ্র অতীতকে আবার সামনে দাঁড় করাতে পারে। এবং তিনি জানতেন যে এখন পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই, কারণ যে নারীকে তিনি কখনো দুর্বল মনে করে ত্যাগ করেছেন, সেই আজ তার সবচেয়ে বড় সত্যতা হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। বিবাহ থেকে প্রত্যাবর্তনের সময় অভিজিতের সরকারি যান গ্রামের কাঁচা পথে অগ্রসর হচ্ছে, কিন্তু তার মন সেই তাঁবুতে আবদ্ধ আছে, যেখানে শালিনী মাথা নত করে পাত্র পরিষ্কার করছেন। তিনি ভাবছেন যে নারী তার জন্য তার আত্মসম্মান, তার স্বপ্ন, তার সবকিছু বলি দিয়েছেন, তাকেই তিনি একদিন বোঝা মনে করে ত্যাগ করেছিলেন। সরকারি বাংলোয় পৌঁছে তার অস্থিরতা হ্রাস পেল না। বিলাসপূর্ণ কক্ষ, এয়ার কন্ডিশনারের শীতল বাতাস, মূল্যবান পর্দা এবং দেওয়ালে ঝুলানো ছবিগুলো তাকে চোখে আঘাত করতে লাগল। তাকে মনে হল যেন এই সব সুবিধা তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। হয় রাত্রির খাদ্য সামনে রাখা হলো, কিন্তু তিনি একটা গ্রাসও গ্রহণ করেননি। তিনি বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারে গ্রামের দিকে দেখতে থাকলেন, সেই গ্রামের দিকে যেখানে শালিনী আজও সেই ভাঙা কুটিরে বাস করেন, বিনা সহায়তায়, বিনা অভিযোগে। এবং সেই রাত্রে অভিজিৎকে নিদ্রা এল না। যেই চোখ বন্ধ করে, শালিনীর মুখ সামনে আসে। যাই কখনো তিনি হাসতে হাসতে চা দিচ্ছেন দেখা যায়, কখনো কাঁদতে কাঁদতে বিচ্ছেদের দলিলে স্বাক্ষর করছেন, এবং কখনো পাত্র পরিষ্কার করতে করতে নীরবে অপমান সহ্য করছেন। রাত্রির কাছে ৩টে বাজে। তিনি অকস্মাৎ উঠে ফাইলের আলমারি খুললেন, প্রাচীন কাগজপত্র বের করলেন, এবং সেই স্তূপে তাকে বিচ্ছেদের অনুলিপি মিলল। তার হাত কম্পিত হয়ে উঠল। তিনি প্রথমবার সেই দলিলগুলো মনোযোগ দিয়ে পড়লেন। প্রত্যেক লাইন তার বুকে আঘাত করছে। তাকে অনুভব হল যে তিনি সবকিছু আইনের হিসেবে করেছেন, কিন্তু মানবতার হিসেবে নয়। এবং সেই মুহূর্তে তার অভ্যন্তরে একটা এমন সিদ্ধান্ত জন্ম নিয়েছে যা একজন ডিএমের জন্য খুব ঝুঁকিপূর্ণ ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি শালিনীর জীবনকে এভাবে ধ্বংস হয়ে যেতে দেবেন না, চাই তার জন্য তার ছবি, তার কুর্সি বা তার সমগ্র ক্ষমতাকেই কেননা দাওয়ে লাগাতে হয়। সকাল হতেই তিনি তার ব্যক্তিগত সহকারীকে ডাকলেন এবং গ্রাম নন্দনপুরের সাথে সংযুক্ত সব প্রতিবেদন আনার বললেন। দরিদ্র তালিকা, মনরেগা, মহিলা সহায়তা যোজনা, বিধবা এবং বিচ্ছিন্ন নারীদের ফাইল, এবং যত ফাইল খুলতে থাকলেন, অভিজিতের ক্রোধ বৃদ্ধি পেতে থাকল। তাকে জানা গেল যে শালিনীর নাম কোনো যোজনায় নথিভুক্ত নয়, না রেশন কার্ড সঠিক করে তৈরি হয়েছে, না কোনো পেনশন, না কোনো সহায়তা। এবং এটাই সেই মুহূর্ত যখন অভিজিৎ সিদ্ধান্ত নিলেন যে এখন তিনি শুধু শালিনীর প্রাক্তন স্বামী থাকবেন, বরং একটা এমন প্রশাসক হবেন যে ব্যবস্থার নীরবতা ভাঙবে। তিনি সেই দিন তার সফরের তালিকা পরিবর্তন করলেন এবং নন্দনপুর গ্রামের আকস্মিক পরিদর্শন নির্ধারণ করলেন। এই খবর যেই তহসিল এবং ব্লক অফিসে বিস্তৃত হয়ে পড়ল, প্রশাসকদের হাত পা ভুলে গেল। কেউ জানত না যে ডিএম অকস্মাৎ গ্রামে কেন যাচ্ছেন, কিন্তু অভিজিৎ জানতেন যে এই সফর শুধু প্রশাসনিক নয়, এটা তাঁর জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সত্য পরীক্ষা হতে চলেছে। কারণ যে গ্রাম থেকে তিনি একদিন স্বপ্ন নিয়ে বের হয়েছেন, আজ সেই তাকে তার সবচেয়ে বড় ত্রুটির মুখোমুখি হতে হবে, এবং এবার তিনি পলায়ন করবেন না। সকালের প্রথম রশ্মি যখন নন্দনপুর গ্রামের কাঁচা গলিতে অবতীর্ণ হল, তখন কাউকে অনুমান ছিল না যে আজ এই গ্রাম নিজেরই কাহিনী পরিবর্তন করে দেখবে। রোজের মতো লোকজন তাদের কার্যে নিযুক্ত হয়ে গেল। কেউ ক্ষেতের দিকে বের হচ্ছে, কেউ পশুদের খাদ্য দিচ্ছে, এবং শালিনীও রোজের মতো সূর্য উদয়ের আগে উঠে পড়েছেন। তিনি তার প্রাচীন চুলায় কিছু চা প্রস্তুত করলেন বিনা চিনির, কারণ এখন তাকে মিষ্টি স্বাদের অভ্যেস নেই। চা গ্রহণ করতে করতে তিনি উঠোনে রাখা পাত্রগুলো দেখলেন, সেই পাত্র যা থেকে তার রোজগার চলে, যার ধ্বনি তার জীবনের পরিচয় হয়ে গেছে।
সেই দিন গ্রামে প্রধানের বাসভবনে ভোজ ছিল, কোনো রাজনৈতিক সভা, এবং শালিনীকে আবার পাত্র পরিষ্কার করতে আমন্ত্রণ করা হয়েছে। তিনি বিনা কোনো প্রশ্নে সম্মতি দিলেন, কারণ প্রশ্ন করার অধিকার তিনি অনেক আগে হারিয়েছেন। তিনি জানতেন না যে সেই সময় জেলার সরকারি যানের কাফিলা নন্দনপুরের দিকে অগ্রসর হচ্ছে। নীল আলো জ্বলছে এবং সেই যানে বসা ডিএম অভিজিৎ বারবার তার ঘড়ি দেখছেন। তার মুখে কঠোরতা ছিল, কিন্তু চোখে গভীর অস্থিরতা। তিনি জানতেন যে আজ যদি তিনি প্রশাসক হয়ে গেলেন তাহলে সবকিছু খালি থেকে যাবে, এবং যদি মানুষ হয়ে গেলেন তাহলে অনেক কিছু দাঁওয়ে লাগবে। যেই কাফিলা গ্রামে প্রবেশ করল, ধুলো উড়তে লাগল, শিশুরা দৌড়ে পড়ল, নারীরা দাঁড় থেকে উঁকি মারতে লাগল। প্রধান এবং সচিব ভয়ে বাইরে বের হল। কাউকে খবর ছিল না যে ডিএম আজ অকস্মাৎ কেন এলেন। অভিজিৎ যান থেকে অবতরণ করলেন, বিনা কোনো আনুষ্ঠানিক হাসিতে, এবং সরাসরি জিজ্ঞাসা করলেন যে গ্রামের নারীরা কোথায় কার্য করেন। এই প্রশ্ন শুনে সবাই একে অপরের মুখ দেখতে লাগল। প্রধান হেঁচকিয়ে বলল যে আজ তার বাসভবনে ভোজ আছে, সেখানে নারীরা কার্য করছেন। অভিজিৎ বিনা কিছু বলে সেই দিকে চলতে লাগলেন। ওদিকে প্রধানের বাসভবনের পিছনে খোলা উঠোনে শালিনী বসেছিলেন, হাত জলে নিমজ্জিত করে, পাত্রে জমে থাকা চিকনাই ঘষতে ঘষতে। তার পাশে বসা অন্য নারীরা হাসাহাসি করছেন। কিন্তু শালিনী নীরব ছিলেন, যেন প্রত্যেক শব্দ তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তখন অকস্মাৎ শোরগোল শোনা গেল, পুলিশের ধ্বনি, লোকজনের হট্টগোল, এবং তারপর এক মুহূর্তে সমগ্র পরিবেশ পরিবর্তিত হয়ে গেল। কেউ বলল ডিএম সাহেব এসে গেছেন, এবং শালিনীর হাত এক মুহূর্ত স্থির হয়ে গেল। তার হৃদয়ে জোরে ধড়কাল। তাকে মনে হলো হয়তো তিনি ভুল শুনেছেন। কিন্তু যখন তিনি মাথা তুললেন, তখন সামনে সেই মুখ, সেই চোখ, সেই স্থিরতা। অভিজিৎ, ডিএম অভিজিৎ, এবার শুধু বিবাহের অতিথি নয়, বরং সমগ্র প্রশাসনের প্রধান হয়ে। শালিনীর গলা শুকিয়ে গেল। তিনি তড়িঘড়ি মাথা নত করলেন, যেন নিজেকে অদৃশ্য করে নিতে চান। কিন্তু নিয়তিকে এখন পর্দা তুলতে হবে। অভিজিতের দৃষ্টি যেই তার উপর পড়ল, তিনি স্থির হয়ে গেলেন। সমগ্র উঠোনে নীরবতা বিস্তৃত হয়ে গেল। প্রধান সচিব, পুলিশ সব বুঝতে পারছে না যে ডিএম অকস্মাৎ কেন স্থির হয়ে গেলেন। অভিজিৎ ভারী ধ্বনিতে জিজ্ঞাসা করলেন যে এই নারী কে এবং কোন হিসাবে এখানে কার্য করছেন। প্রধান অসতর্কতায় বলল, সাহেব, গ্রামের নারী, পাত্র ধোয়ার কার্য করে। এটা শুনতেই অভিজিতের অভ্যন্তর কিছু ভেঙে গেল, কিন্তু তিনি নিজেকে সংযত করলেন। তিনি অগ্রসর হয়ে শালিনীকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? শালিনীর ঠোঁট কম্পিত হয়ে উঠছে। তিনি অনেক প্রচেষ্টা করলেন, কিন্তু ধ্বনি বের হল না, যেন নামও এখন তার নয়। কয়েক সেকেন্ড পর তিনি ধীর ধ্বনিতে বললেন, শালিনী, এবং এই নাম অভিজিতের জন্য কোনো হাতুড়ির চেয়ে কম ছিল না। তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন যে সব প্রশাসক পিছিয়ে যাক এবং এই কথোপকথন সেখানেই হোক। সবাই অবাক হয়ে গেল। ডিএম সাহেব একটা পাত্র পরিষ্কারকারী নারীর সাথে নিজস্ব কথা বলতে চান? এটা গ্রামের জন্য অকল্পনীয় ছিল। অভিজিৎ শালিনীকে জিজ্ঞাসা করলেন যে কি তাকে কোনো সরকারি যোজনার সুবিধা প্রাপ্ত হয়? তার কাছে রেশন কার্ড আছে, পেনশন আছে, বা কোনো সহায়তা? শালিনী মাথা নাড়ালেন, না। তার ধ্বনিতে কোনো অভিযোগ ছিল না, শুধু একটা ক্লান্ত সত্যতা ছিল। তখন অভিজিৎ সেই প্রশ্ন করলেন যা শালিনীকে অভ্যন্তর পর্যন্ত কম্পিত করে দিল। তিনি জিজ্ঞাসা করলেন যে তিনি এত শিক্ষিত হয়ে এই কার্য কেন করছেন? এটা শুনতেই শালিনীর চোখে অশ্রু ভরে এলো, কিন্তু তিনি নিজেকে সংযত করে বললেন যে জীবন তাকে এটাই শিক্ষা দিয়েছে। চারপাশে দাঁড়ানো লোকজন কান খাড়া করে ফিসফিসানি করতে লাগল। প্রধানকে ঘাম আসতে লাগল, কারণ তাকে বোঝা যেতে লাগল যে ব্যাপারটা শুধু যোজনা বা পরিদর্শনের নয়। অভিজিৎ সেখানে দাঁড়িয়ে সচিবকে নিন্দা করলেন, বললেন যে এই গ্রাম প্রশাসনের ব্যর্থতার জীবন্ত প্রমাণ, এবং তারপর তিনি সেই কার্য করলেন যার কেউ কল্পনা করেনি। তিনি নিজে একটা আসন আনালেন, শালিনীকে বসতে বললেন, এবং বললেন যে আজ থেকে তিনি কোনো শ্রমিক নয়, বরং প্রশাসনের দায়িত্ব। এটা শুনতেই গ্রামে ভূমিকম্প এলো। শালিনী নিজে ভীত হয়ে গেলেন। তিনি ভয়ে বললেন যে তাকে কোনো অনুগ্রহ চাই না, তিনি শুধু তার কার্য করতে চান। কিন্তু অভিজিতের চোখে সেই সময় প্রশাসক নয়, বরং সেই ব্যক্তি ছিলেন যে অনেক দেরিতে তার ত্রুটি স্বীকার করেছেন। তিনি সবার সামনে ঘোষণা করলেন যে গ্রামের সব বিচ্ছিন্ন এবং অসহায় নারীদের তালিকা তৈরি করা হবে তৎক্ষণাৎ, এবং তাদের অধিকার প্রদান করা হবে। কিন্তু তার শব্দের পিছনে শালিনী বুঝছেন যে এটা শুধু ব্যবস্থার কথা নয়, এটা তার নিজস্ব প্রায়শ্চিত্ত। গ্রামবাসী অবাক ছিল, কিছু লোক ঈর্ষায় দেখছে, কিছু ভয়ে, কিছু সহানুভূতিতে, এবং শালিনী সেই আসনে বসে নিজেকে অপরাধী অনুভব করছেন, যেন তিনি কোনো অপরাধ করেছেন। তাকে জানা ছিল না যে এই দিন তার জীবনকে নতুন দিক প্রদান করবে বা তাকে আরও গভীর সংঘর্ষে ঠেলে দেবে।
কারণ যে মুহূর্তে ডিএম অভিজিৎ তাকে সবার সামনে পরিচয় দিয়েছেন সেই মুহূর্তে গ্রামও তাকে নতুন দৃষ্টিতে দেখা শুরু করেছে এবং এই দৃষ্টিগুলো সবসময় সহানুভূতির হয় না। ডিএমের গ্রাম থেকে যেতেই নন্দনপুরের বাতাস পরিবর্তিত হয়ে গেছে। সকালে যে গ্রাম নীরবে তার দারিদ্র্য বহন করছে, সন্ধ্যায় হয়ে হয়ে সেই গ্রাম গুজব, ফিসফিসাহট এবং ঈর্ষায় পরিপূর্ণ হয়ে গেল। চৌপালে লোকজন শালিনীর নাম করে কথা বলতে লাগল। কেউ বলছে যে তিনি ডিএমকে ফাঁসিয়ে দিয়েছেন, কেউ বলছে যে তিনি প্রাচীন সম্পর্কের সুবিধা গ্রহণ করেছেন, এবং কেউ এটাও বলতে লাগল যে ডিএম সাহেবের সব কার্যক্রম শুধু দেখানো। প্রধান এবং তার চারপাশের লোকজন সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল, কারণ তাদের ভয় ছিল যে যদি অনুসন্ধান অগ্রসর হয় তাহলে বছর ধরে আড়াল করা যোজনার লুটপাট সামনে এসে যাবে, এবং এই ভয়ই ষড়যন্ত্রকে জন্ম দিল। সেই রাত্রে প্রধানের বাসভবনে বন্ধ কক্ষে কিছু লোক জমা হল। পঞ্চায়েতের নামে রাজনীতির সওদা হচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হলো যে শালিনীকে অপযশ দেওয়া হবে, তাকে গ্রাম ত্যাগ করতে বাধ্য করা হবে যাতে ডিএম সাহেবের মনোযোগ ভেঙে যায়। পরের দিনই গ্রামে এই খবর বিস্তৃত করা হলো যে শালিনী ডিএমকে আবেগীয়ভাবে চাপ দেওয়া করেছেন, যে তিনি ইচ্ছাকৃতভাবে তাদের সামনে পাত্র পরিষ্কার করে দেখা দিয়েছেন যে তিনি এখন সরকারি চাকরি চাইছেন। শালিনীকে এটা সব জানা গেল যখন সকালে জল ভরতে গেলেন এবং বাকি নারীরা তার থেকে দূরত্ব রাখল যাদের সাথে তিনি বছর ধরে কার্য করছেন। সেই আজ তাকে এমন দেখছে যেন তিনি কোনো অপরাধী। শালিনীর হৃদয় ভেঙে পড়ল। তিনি ভেবেছিলেন যে ডিএমের হস্তক্ষেপ তার জীবন সংশোধন করবে, কিন্তু এখানে তো পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। সেই দিন দুপুরে পঞ্চায়েতের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ এল। গ্রামের মন্দিরের কাছে সভা ডাকা হয়েছে। শালিনী ভয়ে ভয়ে সেখানে পৌঁছলেন। সামনে সেই লোকজন বসেছিল যারা কাল পর্যন্ত তাকে কার্য করাত। প্রধান উঁচু ধ্বনিতে প্রশ্ন করল যে তিনি ডিএমের সাথে কি সম্পর্ক বলেছেন, তিনি কি চেয়েছেন। শালিনীর ধ্বনি কম্পিত হয়ে উঠছিল, কিন্তু তিনি সত্য বললেন যে তিনি কিছু চাননি। কিন্তু সত্য প্রায়শই ষড়যন্ত্রের সামনে দুর্বল হয়ে পড়ে। প্রধান ঘোষণা করল যে গ্রামের শান্তির জন্য শালিনীকে কিছু সময়ের জন্য গ্রাম ত্যাগ করতে হবে। এটা শুনতেই শালিনীর পায়ের নিচে ভূমি সরে গেল। এটা সেই গ্রাম যেখানে তিনি শৈশব অতিবাহিত করেছেন, যেখানে তার মা বাবার চিতা জ্বলেছিল, এবং আজ সেই গ্রাম তাকে বাইরে ফেলছে। সেই সময়ে কেউ এই কথা ব্লক অফিস পর্যন্ত পৌঁছে দিল, এবং সেখান থেকে এই খবর ডিএম অভিজিৎ পর্যন্ত। অভিজিৎ সেই সময় সভায় ছিলেন। যেই তাকে তথ্য মিলল তার মুখ কঠোর হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন যে পঞ্চায়েতের কার্যক্রম থামানো হোক, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শালিনী অপমান এবং ভয়ে ভেঙে পড়েছিলেন। তিনি তার প্রাচীন বাসভবন ফিরে এলেন এবং কিছু পোশাক একটা থলিতে ভরতে লাগলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নীরবে চলে যাবেন, যাতে অভিজিতের কারণে তাকে আরও ক্ষতি না সহ্য করতে হয়। কিন্তু নিয়তিকে কিছু অন্যই মঞ্জুর ছিল। সন্ধ্যা হতে হতে কিছু মাতাল যুবক তার বাসভবনের বাইরে জমা হয়ে গেল। সেই লোকজন যাদের চোখে সব সময় লোভ এবং নোংরামি ছিল। তারা নিন্দা করল, হাসি উড়াল, এবং শালিনীর জন্য পরিস্থিতি অসহ্য হয়ে গেল। সেই সময় গ্রামে পুলিশের যান প্রবেশ করল। সাইরেনের ধ্বনিতে সব ছড়িয়ে ছিটিয়ে গেল এবং কয়েক মিনিটে নিজে ডিএম অভিজিৎ সেখানে পৌঁছে গেলেন। বিনা কোনো কাফিলায়, বিনা কোনো আনুষ্ঠানিকতায় তিনি সরাসরি শালিনীর বাসভবনের সামনে দাঁড়িয়েছিলেন। তার মুখ ক্রোধে লাল ছিল। তিনি সবার সামনে বললেন যে এই গ্রাম সংবিধানের ওপরে নয় এবং কোনো নারীকেও এভাবে অপমান করতে পারে না। তিনি প্রধানকে সেখানেই নিলম্বিত করার আদেশ দিয়ে দিলেন। এটা শুনতেই সমগ্র গ্রামে নীরবতা বিস্তৃত হয়ে গেল। কেউ ভাবেনি যে ডিএম এত বড় পদক্ষেপ নেবেন। কিন্তু এখানেই কাহিনী সমাপ্ত হয় না। সেই রাত্রেই সামাজিক মাধ্যম এবং স্থানীয় মাধ্যমে খবর বিস্তৃত হয়ে গেল যে ডিএম অভিজিৎ তার বিচ্ছিন্ন স্ত্রীকে সুবিধা পৌঁছানোর জন্য পদের অপব্যবহার করছেন। চ্যানেলে বিতর্ক শুরু হয়ে গেল। বিরোধী নেতাদের বিষয় মিলল। রাজধানী থেকে ফোন আসতে লাগল। অভিজিতের উপর চাপ বৃদ্ধি পেতে থাকল। একদিকে শালিনীর নিরাপত্তা এবং সম্মান, অন্যদিকে তার কুর্সি এবং সমগ্র কর্মজীবন, এবং এই মধ্যেই শালিনী নিজেকে সবচেয়ে বড় দোষী মনে করতে লাগলেন। তিনি ডিএম অফিসে গিয়ে অভিজিতের সাথে সাক্ষাৎ করার প্রচেষ্টা করলেন, কিন্তু নিরাপত্তা থামিয়ে দিল। শালিনী বাইরে বসে কাঁদতে থাকলেন। তাকে মনে হলো যে তার কারণে একবার আবার অভিজিতের সবকিছু দামে লেগে গেছে। সন্ধ্যায় যখন অভিজিৎকে এটা জানা গেল, তিনি নিজে বাইরে এলেন। প্রথমবার দুজন বন্ধ কক্ষে মুখোমুখি বসলেন। শালিনী কাঁদতে কাঁদতে বললেন যে তিনি যে কোনো স্থানে চলে যাবেন, শুধু তিনি অপযশ না হয়। কিন্তু অভিজিৎ প্রথমবার দৃঢ়তায় বললেন যে এখন পলায়নের সময় নয়, এখন সত্যের মুখোমুখি হওয়া হবে। তিনি বললেন যে যদি ব্যবস্থাকে আয়না দেখানোর মূল্য তার কুর্সি হয় তাহলে তিনি প্রস্তুত। এটা শুনে শালিনী অবাক হয়ে গেলেন। যে ব্যক্তি কখনো সমাজের ভয়ে তাকে ত্যাগ করেছেন, সেই আজ সমগ্র সমাজের সামনে দাঁড়াতে প্রস্তুত। কিন্তু বিপদ এখনও সরেনি, ছিল না।
কারণ পরের দিন লখনৌ থেকে অনুসন্ধান কমিটি আসতে চলেছে এবং এই অনুসন্ধান সিদ্ধান্ত করবে যে অভিজিৎ একটা সৎ প্রশাসক না পদের অপব্যবহার করা প্রশাসক, এবং এই অনুসন্ধানের সাথে সিদ্ধান্ত হবে শালিনীর জীবনের পরবর্তী অধ্যায়, সম্মান বা আরও অপমান। লখনৌ থেকে অনুসন্ধান কমিটির আগমনের খবর যেই নন্দনপুর এবং জেলায় বিস্তৃত হয়ে পড়ল, সমগ্র প্রশাসনিক ব্যবস্থা সতর্ক হয়ে গেল। ফাইল বের করা হতে লাগল, প্রাচীন প্রাচীন রেকর্ড অনুসন্ধান করা হতে লাগল। সেই লোকজন যারা কাল পর্যন্ত শালিনীর বিরুদ্ধে ফিসফিস করছিল, এখন নিজেকে রক্ষা করার পথ অনুসন্ধান করতে লাগল। শালিনী সেই সকালে খুব তড়িঘড়ি উঠলেন। তার চোখে সমগ্র রাত্রি নিদ্রা ছিল না। তাকে লাগছে যে আজ আবার তার ভাগ্যের সিদ্ধান্ত অন্যদের হাতে হতে চলেছে। তিনি সেই প্রাচীন শাড়ি পরলেন, চুল সাদাসিধে বেঁধে, এবং মনে মনে সিদ্ধান্ত নিলেন যে যা হোক তিনি সত্য থেকে পিছিয়ে যাবেন না। ওদিকে অভিজিৎ সমগ্র রাত্রি অফিসে বসেছিলেন, এক এক দলিল নিজে দেখতে থাকলেন, কারণ তিনি জানতেন যে এই অনুসন্ধান শুধু তার প্রশাসক হওয়ার নয়, বরং তার মানুষ হওয়ারও পরীক্ষা। সকালে অনুসন্ধান কমিটি জেলা সদরে পৌঁছল। মাধ্যমের ভিড় ছিল, ক্যামেরা ছিল, প্রশ্ন ছিল, অভিযোগ ছিল। অভিজিৎ বিনা কোনো ভয়ে সবের মুখোমুখি হলেন। তিনি স্পষ্ট বললেন যে যদি কোনো নারীকে তার অধিকার প্রদান করা অপরাধ হয়, তাহলে তিনি এই অপরাধ বারবার করবেন। অনুসন্ধান শুরু হল। প্রধান, সচিব, ব্লক প্রশাসক সবের বয়ান গ্রহণ করা হল, এবং যত যত সত্যতা সামনে আসতে লাগল, তত স্পষ্ট হতে থাকল যে বছর ধরে যোজনার অর্থ গিলে খাওয়া হয়েছে। নাম কাগজে ছিল, কিন্তু অধিকারীদের কাছে কিছু পৌঁছায়নি। শালিনীকেও আমন্ত্রণ করা হল। প্রথমবার তিনি এত বড় প্রশাসকদের সামনে দাঁড়িয়েছিলেন। হাত কম্পিত হয়ে উঠছে, কিন্তু ধ্বনিতে সত্যতা ছিল। তিনি বললেন যে কিভাবে বিচ্ছেদের পর তিনি অনেকবার সাহায্য প্রার্থনা করেছেন, কিন্তু প্রত্যেক স্থান থেকে তাকে টালবাহানা করা হয়েছে। কিভাবে সমাজ তাকে বোঝা মনে করেছে, এবং কিভাবে তিনি কখনো ডিএমের থেকে কোনো ব্যক্তিগত সুবিধা চাননি। কক্ষে নীরবতা বিস্তৃত হয়ে গেল। অনুসন্ধান কমিটির সভাপতি যখন অভিজিৎকে প্রশ্ন করলেন যে কি শালিনীর সাথে তার নিজস্ব সম্পর্ক ছিল, অভিজিৎ বিনা দ্বিধায় বললেন যে হ্যাঁ, তিনি তার প্রাক্তন স্ত্রী, এবং এটাই তার সবচেয়ে বড় ত্রুটিও যে তিনি কখনো তার সংঘর্ষকে সর্বজনীনভাবে স্বীকার করেননি। এই উত্তর শুনে মাধ্যম অবাক হয়ে গেল, কিন্তু এই সততাই তার পক্ষে সবচেয়ে বড় অস্ত্র হয়ে গেল। সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান প্রতিবেদন প্রস্তুত হয়ে গেছে, এবং তাতে স্পষ্ট লেখা ছিল যে অভিজিৎ কোনোভাবে পদের অপব্যবহার করেননি, বরং তিনি প্রশাসনিক ব্যর্থতাকে উন্মোচিত করেছেন। প্রধান এবং দুজন প্রশাসকের ওপর কার্যক্রমের সুপারিশ করা হয়েছে, এবং অভিজিৎকে ক্লিন চিট প্রদান করা হয়েছে। এই খবর যখন বাইরে এলো, তখন জেলায় হট্টগোল হয়ে গেল। সেই লোকজন যারা কাল পর্যন্ত অভিজিৎকে অপযশ দিচ্ছিল, এখন তার সততার উদাহরণ দিতে লাগল। কিন্তু এই সমগ্র শোরগোল থেকে দূরে শালিনী একটা কোণায় বসে ছিলেন। তার অশ্রু এবার দুঃখের নয়, বরং সেই ভারের যা বছর ধরে তার বুকে রাখা ছিল এবং আজ নেমে গেছে। অভিজিৎ তার কাছে এলেন। দুজনের মধ্যে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। অভিজিৎ তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি এখন কি করতে চান। শালিনী অনেক দেরি নীরব থাকার পর বললেন যে তিনি ভিক্ষা বা সহানুভূতি চান না। তিনি শুধু সম্মানের সাথে জীবনযাপন করতে চান, এবং এটাই সেই মুহূর্ত যখন অভিজিৎ প্রশাসনিক আদেশ জারি করলেন যে শালিনীকে মহিলা স্বনির্ভর গ্রুপে জেলা সমন্বয়ক করা হবে। কিন্তু এই নিয়োগ কোনো অনুগ্রহ হিসাবে নয়, বরং তার যোগ্যতা এবং শিক্ষার ভিত্তিতে হবে। শালিনীকে প্রথমবার মনে হল যে তার শিক্ষা, তার স্বপ্ন সব বৃথা যায়নি। কয়েক মাস পর নন্দনপুর গ্রামের ছবি পরিবর্তিত হতে লাগল। নারীরা স্বনির্ভর হতে লাগল, যোজনাগুলো সঠিক লোকের কাছে পৌঁছাতে লাগল, এবং শালিনী গ্রামের পরিচয় হয়ে গেল। লোকজন এখন তাকে পাত্র পরিষ্কারকারী নারী নয়, বরং দিদি বলে ডাকতে লাগল। ওদিকে অভিজিৎ নিজেকে আগের থেকে আরও কঠোর এবং সৎ প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করলেন, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি জানতেন যে কিছু ক্ষত কখনো সম্পূর্ণ ভরে না। এক সন্ধ্যায় তিনি সেই গ্রামের সেই কাঁচা পথে দাঁড়িয়েছিলেন যেখান থেকে তিনি কখনো স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন। শালিনী তার সামনে ছিলেন। দুজনে সিদ্ধান্ত নিলেন যে তারা স্বামী স্ত্রী হিসাবে নয়, বরং দুটো এমন ব্যক্তি হিসাবে একে অপরের সম্মান করবেন যারা একে অপরের থেকে অনেক কিছু শিখেছেন।
শালিনী তাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ফিরে আসার প্রতিশ্রুতি দেননি, কারণ তিনি বুঝে নিয়েছেন যে ক্ষমা এবং ফিরে আসা দুটো আলাদা কথা। কাহিনী এখানে সমাপ্ত হয় না, বরং এখান থেকে একটা নতুন কাহিনী শুরু হয়। একটা বিচ্ছিন্ন নালীর যে ভেঙে গিয়েও দাঁড়িয়েছেন, এবং একটা প্রশাসকের যে কুর্সির ওপরে মানবতা বেছে নিয়েছেন। এবং নন্দনপুর গ্রাম আজও সেই বিবাহকে স্মরণ করে যেখানে ডিএম সাহেব খাদ্য গ্রহণ করতে পৌঁছেছিলেন এবং তাদের জীবনের সবচেয়ে বড় সত্যতা পাত্র পরিষ্কারকারী হাতের মধ্যে দাঁড়িয়েছিল।